সামরিক গোয়েন্দা যারা ভারত থেকে গিয়েছিলেন তারাও কিন্তু একটা ডেডলাইন দিয়ে এসেছেন, আর সেই ডেডলাইনটা হচ্ছে মাত্র 10 দিন, মাত্র 10 দিন। আর সেই 10 দিন পর কি হবে? ভারত আর কোনো কথা বলবে না। The government of Bangladesh strongly protests and condemns the brutal beating and killing of 3 Bangladeshi citizens by a mob in Tripura, India on 15 October 2025. না, এটা কোনো মব লিঞ্চিং ছিল না। কেন বলছি? আপনারা বলতে পারেন এটা মব লিঞ্চিং, আপনাদের বক্তব্য সবসময় মিথ্যাই হয়। তারা যে হামলা করেছিল সেই হামলায় একজন গ্রামবাসীও মারা যায়, শুধু আহত নয়, একজন গ্রামবাসীও মারা যায়। তাহলে বলবেন এটা মব লিঞ্চিং? মব লিঞ্চিং যারা করলো তাদের মধ্যেই একজন মারা গেল। সেনাবাহিনীর সঙ্গে আপনি দূরত্ব বাড়াবেন না, শত্রুতা করবেন না। সেনা হচ্ছে দেশের সম্পদ। একথা কে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে বিএনপি পার্টি। যখন 9 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেনাবাহিনী, তার আগেই সেই প্রমাণ, সেই ছবি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল ভারতীয় ডিফেন্স ইন্টেলিজেন্সের কাছ থেকে। ইনি কে জানেন? আরও একটা পরিচয় দিচ্ছি। সিরাজগঞ্জে সেনাবাহিনী, পুলিশ এবং সেই পুলিশ দলে একজন গর্ভবতী মহিলা পুলিশও ছিলেন। সবাইকে একসঙ্গে নিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারা জ্বালিয়েছিলেন? সেই জামাত নেতা এই লোকটি। এখন ভালো সেজেছেন, ব্যারিস্টার হয়েছেন। আর এখানেই শেখ হাসিনা আবার একটা অডিও বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে। এবার বাংলাদেশে অপারেশন সিন্দুর এই এপিসোডটি দেখে আপনারা নিজেদের মতামত জানিয়েছেন। বিভিন্ন প্রতিক্রিয়া এসছে, বিভিন্ন। কেউ বলেছেন হ্যাঁ ঠিক, জঙ্গি ঘাঁটি তৈরি হচ্ছে বাংলাদেশে, সমর্থন করেছেন এবং ভারতের উচিত সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া বাংলাদেশে গিয়ে। আবার কেউ বলছেন ফেক নিউজ, কোনো ভিত্তিই নেই, অথচ আপনাদের সামনে তথ্য তুলে ধরে সেই খবর আপনি পরিবেশন করলাম। তা সত্ত্বেও অনেকে বলছেন নাকি ফেক নিউজ। আজকের এই এপিসোডটি তাদের জন্য যারা মনে করেন যে বাংলাদেশে অপারেশন সিন্দুর শুধুমাত্র ভুয়ো খবর। না, ভুয়ো খবর যে নয় সেটা আজ আরও ভালোভাবে পরিষ্কার করে দেবো আপনাদের কাছে এবং জানিয়ে দেবো সেই ডেডলাইন যে কবে বাংলাদেশে অপারেশন সিন্দুর হতে চলেছে। বুঝতে পেরেছেন? আর সেই কারণেই আজকের রণক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি ঘটনার উদাহরণ দিই। কোন ঘটনা? অনেকেই হয়তো জানেন কিন্তু ঘটনাটা সম্পূর্ণ জানেন না। ইতিউতি শুনেছেন, খবরের কাগজে একটু আধটু পড়েছেন, বাংলাদেশি মিডিয়া তো ঠিকঠাক খবর ছাপাই না। জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে? সংবাদ মাধ্যমগুলির ওপর চাপ সৃষ্টি করছে যাতে খবর দমিয়ে রাখা যায়। অ্যাকচুয়াল তো ভুয়ো খবর তৈরি করে বাংলাদেশি মিডিয়াগুলি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে তারা সত্যি যে খবরগুলি সেগুলো চেপে যায়। কি ঘটেছিল ত্রিপুরার বর্ডারে? দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ড খবর করছে 3 suspected Bangladeshis cattle thieves killed in Tripura. Dhaka reacts. 3 জন বাংলাদেশি ত্রিপুরা বর্ডারে এসে তারা নিহত হয়েছেন। আদৌ তারা বাংলাদেশি কিনা সন্দেহ রয়েছে। মানে বাংলাদেশ থেকে এসেছিল তো অবশ্যই, কিন্তু তারা আদৌ বাংলাদেশি কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কেন বলছি? দেখুন, locals said the incident was triggered after the 3 Bangladeshis attacked 2 locals working at a rubber plantation. যখন ভারতীয় 2 জন শ্রমিক তারা রাবার প্ল্যান্টেশনে কাজ করছিলেন সেই সময় তাদের চোখে পড়ে। কি হয়েছিল ঠিক ঘটনাটা ভালো করে পড়ুন। ঢাকা হ্যাজ লজড এ প্রোটেস্ট ওভার দ্য কিলিং অফ 3 Bangladeshi nationals who had crossed the Indian border illegally. বুঝতে পারছেন? এক তো অনুপ্রবেশ, তার কাছে পাসপোর্ট নেই, কোনো রকম বৈধতা কাগজ নেই, বৈধ কাগজ নেই, তা সত্ত্বেও তারা বর্ডার টপকে ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। তারপর কি হয়েছে? দ্য 3 Bangladeshis were killed on Wednesday by an angry mob of suspicion
of the being cattle thieves in border village called Bidyavil in the Khwai district of Tripura. সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। শুধু 3 জন নয়, তার মধ্যে আরও একজন ভারতীয় রয়েছে। মোট 4 জনের মৃত্যু হয়েছে। কি করে 4 জনের মৃত্যু হলো? আরে ওই ভারতীয়কে আগে হামলা করেছিল তারা, যারা বাংলাদেশের ওপার থেকে এসেছিল। তারা কাঠারি নিয়ে এসেছিল, ছুরি নিয়ে এসেছিল হামলা করতে। কেন? দেখুন, স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ সেড। এরপর কি করছে তারা? এই যে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স, এই যে লোগো, ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলের ফরেন অ্যাফেয়ার্স, যে সেনাবাহিনীকে জানায় না তার আগেই ভারতীয়কে জানিয়ে দেয়। ভারতীয় হাই কমিশনারে গিয়ে একটা চিঠি ঠুকে দিয়ে এসছে। এই যে সেই চিঠি, সেখানে তারা লিখেছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ স্ট্রংলি প্রোটেস্ট অ্যান্ড কন্ডেমস দ্য ব্রুটাল বিটিং অ্যান্ড কিলিং of 3 Bangladeshi citizens by a mob in Tripura, India on 15 October 2025. না, এটা কোনো মব লিঞ্চিং ছিল না। কেন বলছি? আপনারা বলতে পারেন এটা মব লিঞ্চিং, আপনাদের বক্তব্য সবসময় মিথ্যাই হয়, কিছু দেখেন না, এদিক ওদিক চান না, যেটা মনে হয় মন গড়া কথা বলে দেন। আরে সেনাবাহিনীর সঙ্গে তাকে পরামর্শ করা উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কি উচিত ছিল? আগে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ করা, তারপর তো একটা স্টেপ নেমে হুমচুং একটা প্রথমেই একটা 15ই অক্টোবরে দেখুন 17ই অক্টোবর দিয়ে দিল। এই ঘটনাটা কখন ঘটেছিল? 15ই অক্টোবর, যখন বাংলাদেশে ভারতের সামরিক গোয়েন্দারা উপস্থিত ছিল। ঠিক সেই সময় 3 জন বাংলাদেশ ভূখণ্ড থেকে এসে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে, ঠিক ত্রিপুরায় খোয়াই ডিস্ট্রিক্টে ঢুকে পড়ে। কি করে তারা? কাঠারি নিয়ে আসে, ছুরি নিয়ে আসে, নিয়ে এসে গরু চুরি করে পালাতে চায়, কিন্তু পালাতে তারা পারেনি। এখানেই গল্পটা ঘটেছে। দেখুন, দিস হিনিয়াস অ্যাক্ট ইন অ্যান আনএক্সেপ্টেবল অ্যান্ড গ্রেভ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অফ ল। কত বড় বড় কথা, লম্বা চওড়া ডায়লগ। হিউম্যান রাইটস, আনএক্সেপ্টেবল, বাবা রে বাবা। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ express its serious concern over this deplorable incident and calls upon the government of India to conduct in an immediate, impartial and transparent investigation into the incident and take sincere efforts to stop the recurrence of such inhuman acts. The statement added, এই যে এই সব জায়গায় এগুলোই লেখা আছে, বলছে ভারত যাতে স্টেপ নেয়। আর কি বলছে? বলছে যেন সিরিয়াস কনসার্ন, এটাকে নিয়ে সিরিয়াস কনসার্ন হয় ভারত। আর কি বলছে? আর বলছে ভারতের গভর্নমেন্ট ইমিডিয়েট, ইম্পার্সিয়াল একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন করুক, তদন্ত করে কি উঠে আসবে? এই 17 তারিখ যেদিন বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারে এই প্রেস রিলিজটা পাঠায়, তার একটা নোটিফিকেশান ছিল, এটা প্রেস রিলিজ, যেটা পাঠিয়েছিল সেটা নোটিফিকেশান ছিল, যেটা পাঠায়, সেই দিনই উত্তর দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রক। সেই দিনই উত্তর দিয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আগে ঘটনাটা কি ঘটেছিল দেখুন। লোকাল সেড দ্য ইনসিডেন্ট ওয়াজ ট্রিগড আফটার 2 villagers ওয়ার ওয়াকিং অ্যাট এ রাবার প্ল্যান্টেশন ক্লোজ টু দ্য ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার। দে স্পটেড 3 suspicious individuals moving towards the international border with cattle from the area. গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল। কোথায় পালিয়ে যাচ্ছিল? সীমান্তর দিকে পালিয়ে যাচ্ছিল, বর্ডারের দিকে, বাংলাদেশের দিকে, গরু চুরি করে নিয়ে। এবার দেখুন, দে কনফ্রন্ট দ্য সাসপেক্টেড থিপস and the 3 Bangladeshis allegedly attacked the locals with dawas, sharp-edged local weapons. যেটা বলছি কাঠারি, বাংলা জায়গায় কাঠারি বলে। সেই কাঠারি দিয়ে তাদেরকে যখন আটকাতে যায়, আপনারা কারা দাদা, কোথায় কিভাবে যাচ্ছেন, এখান থেকে গরু নিয়ে চলে যাচ্ছেন কেন, বলতে গেলেই তারা কাঠারি নিয়ে হামলা করে, ছুরি নিয়ে মারে। এই যে ইনজুরিং 2 ইন্ডিয়ানস, 2 জন আহত হয় সঙ্গে সঙ্গে। যখন তারা আহত হয় তখন কি করবে? ছেড়ে দেবে অত সহজে? চিনি না জানি না আপনারা কে, কোথাকার নাম, বাংলাদেশি ভাষায় কথা বলছে, অদ্ভুত বাংলায় কথা বলছে, যেটা বোঝা সম্ভব নয় ত্রিপুরার মানুষজনদের। বুঝতে পারছেন? The injured duo informed others about the incident, following which angry locals rushed to the spot, confronted the suspected Bangladeshi thieves and allegedly thrust them to death.
সংঘর্ষ হয় স্বাভাবিকভাবেই, যে দুজন আহত হয়েছে তারা চেল্লামেল্লি করে, আশপাশ থেকে মানুষজন ছুটে আসে বাঁচাতে তাদের, তারা তো লোকাল, তারা তো স্থানীয়, তাদের তো স্থানীয়রাই বাঁচাবে। আর যারা এসে হামলা করছিল কাঠারি ছুরি নিয়ে এসে তাদেরকে দিয়েছে, যেমনটা হয়। চুরি করে নিয়ে পালাচ্ছিল, পুলিশ প্রশাসন ছিল না, সীমান্ত এলাকা, শুনশান এলাকা, ফাঁকা মাঠ, সেখানে তারা কাজ করছিল মাঠে, সেই সময় এই ঘটনা। আর তারপর কি হলো, টোটাল 4 জন নিহত হলো, তার মধ্যে 3 জন বাংলাদেশি। দেখুন এবার ভারতের রিপ্লাইটা দেখুন। ইন্ডিয়া টুডে খবর করেছে, 3 Bangladeshis killed in Tripura after attacking locals, দিল্লি ঢাকা রো এরপ্টস। এই যে দিল্লির কি ভাষা, দিল্লি কি বলেছে, দিল্লি প্রথমেই বলেছে ডিসমিসিং বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন ন্যারেটিভ। এটা পুরোপুরি ন্যারেটিভ বাংলাদেশের, এখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি, এটা শুধুমাত্র ভুল বোঝাবুঝির একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু সত্যিই কি ভুল বোঝাবুঝি শুধুমাত্র? দেখুন, ইন্ডিয়া স্টেটেড দ্যাট দ্য ইনসিডেন্ট অকার্ড 3 কিলোমিটার্স ইনসাইড ইন্ডিয়ান টেরিটরি। এই যে বর্ডার, এবং এই বর্ডার থেকে 3 কিলোমিটার, জানেন কতটা হয় দূরত্ব? ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যারা আছেন, যে উপদেষ্টা রয়েছেন, তাদেরকে বোঝান গিয়ে যে বর্ডার থেকে 3 কিলোমিটার কতটা দূরত্ব হয় আগে ফিতে টেপ দিয়ে মাপতে, তারপর আপনারা অভিযোগ করবেন। আচ্ছা, where the illegal immigrants attempted to steal cattle from বিদ্যাবাল ভিলেজ, বিদ্যাবাল ভিলেজ থেকে গরু চুরি করে নিয়ে পালাচ্ছিল। when contracted the locals they attacked with sharp weapons, যখন স্থানীয়রা তাদেরকে আটকাতে যায় তখন তারা হামলা করে ধারালো অস্ত্র দিয়ে। prompting the locals to defend themselves, স্বাভাবিকভাবেই স্থানীয়রা তাদের আত্মরক্ষা করেছে। আত্মরক্ষা করতে গিয়ে যদি কারোর প্রাণ যায় সেটা দুর্ঘটনা, সেটা অ্যাক্সিডেন্ট, সেটাই বলেছে। দেখুন, ইন্ডিয়া আর্জ বাংলাদেশ টু প্রিভেন্ট ক্রস বর্ডার ক্রাইমস আফটার ত্রিপুরা ইনসিডেন্ট। এই যে সীমান্ত পেরিয়ে ক্রাইম, এই ঘটনা কেন ঘটছে, কেন? তার কারণ বাংলাদেশ ভারতের সীমানায় অনেক জায়গায় ফেন্সিং নেই। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা জানতে পারে না যে কোনটা ভারতীয় ভূখণ্ড, কোনটা বাংলাদেশি ভূখণ্ড। বাংলাদেশিরাও ঢুকে যায়, আকছার বাংলাদেশিরাই ঢুকে যায়। ভারতরা জানে, ভারতরা তাও মেপে রাখে, তাদের সীমানা জানে যে কতটুকু তাদের যেতে হয় আর কতটুকু যেতে হয় না। আমাদের বিএসএফ ভদ্র, আমি বলছি না বিজেপি ভদ্র নয়, কিন্তু যে সরকারে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি তো বিজেপিকেও পাত্তা দেন না, সেনাবাহিনীকেও পাত্তা দেন না। বুঝতে পারছেন? বাংলাদেশ পাকিস্তান থেকে সেনাবাহিনী নিয়ে এসে এখানে মোতায়েন করছে, লালমনিরহাটে ক্যাম্প বানাচ্ছে, বাংকার বানাচ্ছে, যেখানে জঙ্গিরা এসে থাকবে, জঙ্গি তৈরির কারখানা তৈরি করছে। আর এদিকে কি হচ্ছে অন্যদিকে? বলা যায় না এই 3 জন কারা, আদৌ বাংলাদেশের স্থানীয় বাসিন্দা, তাদের কিছু আছে আদৌ সেখানে, নাকি পাকিস্তান থেকে উড়ে এসে জুড়ে বসে গণ্ডগোল বাঁধানোর জন্য যখন ভারতের সামরিক গোয়েন্দারা বাংলাদেশে, ঠিক সেই সময় এই 3 জনকে পাঠানো হয়েছিল ভারতীয় ভূখণ্ডে, যাও ঝামেলা করে এসো, যাতে দৃষ্টি ঘোরানো যায়, ভারতকে অন্যদিকে তাদের নজর ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু আদৌ কি তাই? ভারত যে গেছিল পুরো অকাট্য প্রমাণ নিয়ে গিয়েছিল, সে কথাও আজকে আপনাদের বলবো। যখন ওয়াকারুজ্জামানকে সেই প্রমাণ দিয়েছে, তার আগেই যখন 9 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেনাবাহিনী, তার আগেই সেই প্রমাণ, সেই ছবি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল ভারতীয় ডিফেন্স ইন্টেলিজেন্সের কাছ থেকে, মিলিটারি ইন্টেলিজেন্সের কাছ থেকে। আর সেইটা তুলে দেওয়ার পরে বলেছিল আমরা যাব, যদি আপনারা গ্রিন সিগন্যাল না দেন তাহলে আপনাদের অনুমতি ছাড়াই আমরা যাব। সেই গল্প আজকে আমরা বলবো আপনাদের। তার আগে এই ঘটনাটা দেখে নিন, ভারতের রিপ্লাই কি ছিল। ইন রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ রিগার্ডিং অ্যান ইনসিডেন্ট ইন ত্রিপুরা ইনভলভিং বাংলাদেশ ন্যাশনালস, দ্য অফিসিয়াল স্পোকসপারসন শ্রী রণধীর জয়সওয়াল said, "We have noted that an incident in Tripura leading to the death of 3 Bangladesh smugglers took place on October 15, 2025 about 3 kilometers inside Indian territory." যে আমরা এই ঘটনার সঙ্গে অবগত, 15 তারিখ ত্রিপুরার খোয়াই ডিস্ট্রিক্টে যে ঘটনা ঘটেছে,
এবং সেই ঘটনার জন্য অন্তত এমনটাই বলা হচ্ছে তারাই দায়ী, তার কারণ ঘটনাটা ঘটেছিল ভারতীয় ভূখণ্ডের বর্ডার থেকে 3 কিলোমিটার দূরত্বে। কেন ঢুকেছিল ভাই 3 কিলোমিটার বর্ডার ছাড়িয়ে? কেন ঢুকেছিল? A group of 3 miscreants from Bangladesh crossed the international border and attempted to steal cattle from Vidyaville village in Indian territory. They attacked and injured local villagers with iron dahas and knives and killed one villagers. দেখুন ভারতের যে রিপ্লাই, সেই রিপ্লাইলে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। দেখুন বলছে কিল্ড ওয়ান ভিলেজার্স, তারা যে হামলা করেছিল সেই হামলায় একজন গ্রামবাসীও মারা যায়। শুধু আহত নয়, একজন গ্রামবাসীও মারা যায়। তাহলে বলবেন এটা মব লিঞ্চিং? মব লিঞ্চিং যারা করলো তাদের মধ্যেই একজন মারা গেল। অদ্ভুত। Even as other villagers arrived and resisted the attackers, authorized rushed to the spot where 2 smugglers were found dead. A third succumbed to his injuries in hospital the following day. দুজন তো সঙ্গে সঙ্গে তারা মারা গিয়েছিল, একজনকে হসপিটালে তাও নিয়ে যাওয়া হয়েছিল, তারপর সে মারা গেছে, এবং অন্যদিকে যে ভিলেজার্স তিনিও স্পট ডেড। দ্য মোর্টাল রিমেন্স অফ all 3 have been handed over to the Bangladesh side. আমি তো বলবো এটা কোনো দরকারই ছিল না, কোনো দরকারই ছিল না। ওরা অভিযোগ করেছে না, হাই কমিশনারে অভিযোগ করেছে, তাদেরকে জবাব দিতে হতো অন্যরকমভাবে। কিন্তু ভারত গণতন্ত্রের রাষ্ট্র, তাই ভারত তাদের ফিরিয়ে দিয়েছে। সে দেহগুলি বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান হলে দিত? যারা পাকিস্তান বন্দী রাজাকার বাংলাদেশি রয়েছেন তাদেরকে আমার এই প্রশ্ন, কি করেছিল 71-এ? ভুলে গেছেন? আজ পাকিস্তানি সেনাদের জন্য আপনি আমার যে খবর, যে তথ্য তুলে ধরে আপনাকে আমি প্রেজেন্ট করছি, আপনি বলছেন ফেক নিউজ। পাকিস্তানকে তেল দেওয়ার জন্য, ওই পাকিস্তান যে পাকিস্তান 71-এ আপনাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল, ভারত না থাকলে কোথায় থাকতেন? বাংলাদেশই হতো না। দেখুন এবার, দিস ইনসিডেন্ট underscores the need for Bangladesh to undertake necessary measures to uphold the sanctity of the international boundary and support the construction of fencing where needed to prevent cross-border crimes and smuggling. এই ধরনের ক্রস বর্ডার ক্রাইম এবং স্মাগলিং বন্ধ করতে গেলে ফেন্সিং করতে হয়। ফেন্সিং করতে চায় ভারত, আর তাতে আপনারা সায় দিন, দ্বিমত হবেন না, এতে আপনাদেরই লাভ। বুঝতে পারছেন না? কিন্তু লাভ নয় কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ও আর অন্যদিকে আসিম মুনিরের। যদি সমস্তটাই ফেন্সিং হয়ে যায় তাহলে এই ক্রস বর্ডার ক্রাইমস আর ঘটাতে পারবে না, আর জঙ্গি পাঠাতে পারবে না ভারতীয় ভূখণ্ডে। তাই তাদের ভয়, তাই তারা ফেন্সিং করাতে চায় না। বলা যায় না তারা জঙ্গিও হতে পারে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। এখনো পর্যন্ত তাদের কি পরিচয়, কোথায় থাকে তারা, কিছুই জানায়নি বাংলাদেশ, শুধু বলেছে বাংলাদেশি। কেন বিশ্বাস করব ভাই? কেন বিশ্বাস করব? নাম ধাম তার ঠিকানা সব কিছু পাঠাও, তাহলে বিশ্বাস করব। যে অভিযোগপত্র করেছো সে 3 জনের নাম, ঠিকানা, বাড়ির নাম্বার এবং ফ্যামিলি যারা যারা রয়েছে তাদের সব কিছু পাঠাও, পাঠাও হাই কমিশনারে, ভারতীয় হাই কমিশনারে। তাহলে বুঝবো আপনি ঠিক কথা বলছেন, সত্যি কথা বলছেন। তারা সত্যিই বাংলাদেশে ছিল, তারা কোনো জঙ্গি নয়, পাকিস্তান থেকে আসা কোনো জঙ্গি নয়। তাহলে মানবো, না হলে মানতে পারছি না, না হলে মানতে পারছি না। দেখুন ইটিভি ভারত কি করেছে। বাংলাদেশ মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি কশনস ইউনুস নট টু অ্যান্টাগোনাইজ আর্মি। সেনাবাহিনীর সঙ্গে আপনি দূরত্ব বাড়াবেন না, শত্রুতা করবেন না। সেনা হচ্ছে দেশের সম্পদ। একথা কে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে বিএনপি পার্টি। বিএনপি পার্টি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তার মানে বুঝতে পারছেন কোথায় এখন দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামান বনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের এই খেলা। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ওয়াকারুজ্জামানকে তো এক ঘরে করে দিয়েছে। কোথায় রয়েছেন তিনি বলুন তো? ভারতের যে সামরিক গোয়েন্দারা গেল সেখানে সাক্ষাৎকারের পর তিনি কোথায় গেলেন? কোথায় গেলেন তিনি? জুলাই সনদের অনুষ্ঠানও তাকে দেখা যায়নি, শোনা যাচ্ছে ঢাকাতেও তিনি নেই। তাহলে আছেন কোথায় ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান? তিনি এখন সাঁড়াশি চাপে রয়েছেন। কেন বলছি সাঁড়াশি চাপে রয়েছেন?
খোলসা করছি। দেখুন, ফর্মার প্রিমিয়ার খালেদা জিয়াস বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি on Wednesday cautioned interim government chief Mohammad Yunus against antagonizing the army over the issues of the trial of military officers in a civil tribunal. 14 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তালিকায় রয়েছে আরও অনেকে। প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খালেদা জিয়াও রয়েছে। আইসিটিকে ব্যবহার করা হচ্ছে, যে আইসিটি শেখ হাসিনা নিজে হাতে তৈরি করেছিলেন। দেখুন, সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে পার্টির সর্বেসর্বা। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান এখনও ফেরেননি। সালাউদ্দিন আহমেদ, যিনি জুলাই সনদে গিয়ে সাইন করে এসেছিলেন, এই ব্যক্তি তিনি এখন তার হুঁশ ফিরেছে। জুলাই সনদে সাইন করার পর তার হুঁশ ফিরেছে। তিনি কি বলছেন? The party standing committee member told Yunus during an emergency meeting with political parties that we BNP want to maintain a good relations with the armed force. এই যে বলছে না একটা এমার্জেন্সি মিটিং, এই এমার্জেন্সি মিটিংটা কি? জুলাই সনদ নিয়ে যেদিন সাইন হয়, ঠিক আছে, এই যে খবরটা প্রকাশিত হয়েছে 16ই অক্টোবর, সাইন করার পরে আবার একটা জরুরি বৈঠক ডাকা হয়েছিল এই জুলাই সনদকে নিয়েই। কারণ যারা সাইন করেছে তাদের মধ্যেও এখন মতবিরোধ তৈরি হয়ে গেছে। তারাও বলছে না না, সাইন করাটা ঠিক হয়নি, আমরা এটাকে বাস্তবায়ন করব না। এরপর যখন আবার কোনো কিছু আসবে, বাস্তবায়ন করার জন্য আবার কিছু আসবে, তখন আমরা নোট অফ ডিসেন্ট জানাবো। বিএনপিও তাই ভাবছে, জানি না কে বুঝিয়েছে, এতদিনে মানে মতি ফিরেছে আর কি, যা বলা যায়। তো সেইখানে ওরা বলেছে, এই সালাউদ্দিন আহমেদ বলেছে যে আমরা বিএনপি, আমরা কিন্তু আর্ম ফোর্স সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার মতন আমরা নই। আপনি যেভাবে সেনাবাহিনীকে উপেক্ষা করে আপনি নিজে নিজে সব ডিসিশন নিয়ে নিচ্ছেন, এবং আরও কীভাবে সেনাপ্রধানকে চাপে রাখা যায় তার জন্য তার মাথায় বসিয়ে দিয়েছেন ডক্টর খলিলুর রহমানকে, এবং তাকে চাপ দিচ্ছেন যে আর যারা বাকি রয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এখনও জারি আছে আইসিটির দ্বারা, তাদেরকে গ্রেপ্তার করুন। আর অন্যদিকে ভারত তাদেরকে টাইম দিয়ে এসছে। সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে একদম ডেডলাইন ধরে দিয়ে এসছে যে এই ডেডলাইনের মধ্যে কিন্তু ওই জঙ্গি ঘাঁটিগুলো পরিষ্কার করতে হবে। যে সমস্ত স্থাপনা ওরা করেছে পাকিস্তান মিলিটারি এসে, সেগুলোকে ধ্বংস করতে হবে। যদি আপনি না পারেন তাহলে বাকিটা অন্য কিছু হবে, সেটাই আজকে বলবো। দ্য স্টেট মাস্ট রিমেইন ইন এ ব্যালেন্সড পজিশন, হি অ্যাডেড। তারাও বলেছে যে এই সময় সরকারের উচিত যে একটা নির্দিষ্ট জায়গা নেওয়া, যাই করবে সেনাবাহিনী, যাই করবে তাতেই আপনি দ্বিমত পোষণ করতে পারেন না। আর অন্যদিকে আপনি যাই করবেন, সেনাবাহিনী কোনো যদি তারা পরামর্শ দেয়, সেই পরামর্শ উপেক্ষা করতেও আপনি পারেন না। এটাই বলেছে। উই ডোন্ট ওয়ান্ট টু ড্র এনি রিস্ক অ্যাজ উই উইল নট বি অ্যাবল টু অ্যাফোর্ড ইট, Ahmed said ahead to the planned general election in February next year. Earlier in evening, Yunus hurriedly called an emergency meeting with political parties amid discord among them over the implementation of the declaration draft as the July charter that his government proposing a series of reforms in different sectors. এখনও জুলাই সনদে সই হয়ে গেছে, এখনও বলছে বিভিন্ন জায়গায় নাকি রদবদল চলবে, অনেক কিছু এখনও ডিফারেন্ট হবে, অনেক কিছু এখনও পাল্টাপাল্টি হবে, রিফর্মস হবে। সেই কারণে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছিল জুলাই সনদকে কেন্দ্র করে। আর সেই বৈঠকেই হাড়ি ভেঙে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সালাউদ্দিন আহমেদ। এতদিনে সুমতি ফিরেছে। তিনি বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে কাজ করুন, সুসম্পর্ক বজায় রাখুন, এভাবে চলবে না, এভাবে করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা বলছে। এবার দেখুন, সেন্টিনেল ছেপেছেন, ইনি কে জানেন? তাজুল ইসলাম এনার নাম, আইসিটির প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর বলা হচ্ছে, যেহেতু সরকারের হয়ে কাজ করছে। ইনি কে জানেন? আরও একটা পরিচয় দিচ্ছি। সিরাজগঞ্জে সেনাবাহিনী, পুলিশ এবং সেই পুলিশ দলে একজন গর্ভবতী মহিলা পুলিশও ছিলেন। সবাইকে একসঙ্গে নিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারা জ্বালিয়েছিলেন? সেই জামাত নেতা এই লোকটি। এখন ভালো সেজেছেন, ব্যারিস্টার হয়েছেন,
দেখুন কি বলছে সেন্টিনেল, বাংলাদেশ অন এজ অ্যাজ আর্মি ফেসেস ব্রেকিং পয়েন্ট আন্ডার জামাত কন্ট্রোলড ইউনুস রিজিম। বিএনপিও বুঝতে পেরে গেছে, তাই তো বিএনপির সালাউদ্দিন আহমেদ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিচ্ছেন, সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব বাড়াবেন না, আখেরে ক্ষতি কিন্তু আপনারই। ওই পাকিস্তান আপনাকে বাঁচাবে না, আসিম মুনিরও আপনাকে বাঁচাবে না। আর অন্যদিকে যদি ভারত হামলা করে তাহলে কিন্তু এই সেনাবাহিনীও ভারতের সঙ্গে যুদ্ধে যাবে না, কারণ ভারত যুদ্ধ চায় না, ভারত জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দেবে। আর যখন জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করবে ভারত, তখন এই ওয়াকারুজ্জামান টু শব্দটি করবেন না। তার আগেভাগেই তিনি গা ঢাকা দিয়েছেন, না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলছেন না অন্য কারোদের সঙ্গে, কিন্তু আছেন কোথায় তিনি সেটাও বলবো। দেখুন, ওয়ান্স এগেইন দ্য সোর্স অফ দ্য প্রবলেম হেয়ার ইজ দ্য জামাতে ইসলামী। আরও একবার বাংলাদেশের জামাতে ইসলাম যে কেন তাকে একটা রাজনৈতিক দলের মর্যাদা এখনও দেওয়া হয়, ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকলে হয়তো দেওয়া হতো না কোনো দিন, এটাই আমি বুঝে পাই না। এইটাই তো সবচেয়ে বড় জঙ্গি গোষ্ঠী আমার মতে বলা হয়। সাধারণ মানুষকে ধরে ধরে তারা জ্বালিয়ে দিয়েছিল এই জুলাই বিপ্লবের সময়, বিপ্লবের নামে পুলিশ হত্যা করেছিল, সরকারি সম্পত্তি নষ্ট করেছিল এই জামাতে ইসলামের লোকেরা। তারা নাকি আবার একটা রাজনৈতিক দল। ইট হ্যাজ বিন পুটিং প্রেশার অন ইউনুস to use the ICT for its benefits, although the same had been set up by Sheikh Hasina, who was out last August in uprising. The tribunal was originally set up to try those who committed crimes during the 1971 Liberation War. এই জামাতে ইসলামী এখন ডক্টর ইউনুসের কান ভরছে। কি বলছে? বলছে আইটিসিকে ব্যবহার করো, আইসিটিকে ব্যবহার করো। আর কখন করবে? এই আইসিটিকে ব্যবহার করেই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। সেনাবাহিনী যারা রয়েছে আওয়ামী লীগের দলে, শেখ হাসিনার দলে যারা রয়েছে, যেই সমস্ত সেনাবাহিনীর আধিকারিকরা, তাদের ফাঁসি দিতে হবে। কে বলছে? জামাতে ইসলাম। প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের কান ভরছে। বুঝতে পেরেছেন? দারুণ খবর করেছে দ্য সেন্টিনেল। বলছে কি, হাউএভার দ্য ব্রিফ অফ দ্য ট্রাইব্যুনাল, কিন্তু এই যে আইসিটি কে তৈরি করেছিলেন? শেখ হাসিনা স্বয়ং। কিসের জন্য করেছিলেন? 1971 সালে যারা যুদ্ধ অপরাধী ছিলেন, যারা অ্যাকচুয়ালি রাজাকার ছিলেন, তাদের বিচার করার জন্য। আর আজ সেই রাজাকাররা মুক্তিযোদ্ধাদের বিচার করছে এই আইসিটিতে। দেখুন ভাগ্যের কি পরিহাস। The brief of the tribunal has now changed and it is trying those who committed crimes such as enforced disappearance and extrajudicial killing during Sheikh Hasina's regime. এইসব কথাবার্তা বলে তারা সবসময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে, আর আরও বেশি করে তাতিয়ে দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। The irony is the chief prosecutor of the ICT, Tajul Islam, চিফ প্রসিকিউটর এই যে তাজুল ইসলাম, দেখছেন? দেখতেই কেমন জঙ্গি জঙ্গি মার্কা দেখতে, একটা মুখটা দেখুন, দেখেই মনে হয় কোনোদিনও সত্যি কথা বলেনি, সে নাকি ব্যারিস্টার। আচ্ছা, হু ওয়াজ আর্লিয়ার ডিফেন্ডিং মেম্বার্স অফ দ্য জামাত ইজ নাও দ্য চিফ প্রসিকিউটর। হি ইজ নাও ডুইং দ্য জামাতস ওয়ার্কস টু এভেঞ্জ দ্য হ্যাঙ্গিং অফ সাম অফ ইটস মেম্বার্স। ফার্দার, জামাত ইসলামের যারা অনেকে আছে যুদ্ধ অপরাধী, রাজাকার অ্যাকচুয়ালি, তারা 1971 সালে পাকিস্তানের হয়ে তারা যুদ্ধ করেছিল বাংলাদেশি বাঙালিদের সঙ্গে, নিজেরাও বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে এই আইসিটি বিচার করেছিল, ফাঁসি হয়েছিল। সেটা তো বিচার, কিন্তু সেটা ভুলতে পারেনি জামাত, তার এখন প্রতিশোধ নিতে এসছেন এই তাজুল ইসলাম। এদেরকে পাঠানো হয়েছে প্রতিশোধ নিতে। কি প্রতিশোধ? যে আমাদেরও ফাঁসি হয়েছিল, আওয়ামী লীগদেরও ফাঁসি হবে, করতেই হবে। আরে তোমরা পাকিস্তানের হয়ে কাজ করেছিলে, এখন যেমন করছো, পাকিস্তানের সেনাগুলোকে নিয়ে এসে মোতায়েন করে দিচ্ছ বাংলাদেশে। একটা সময় বাংলাদেশ সেনাবাহিনী বলে আর কিচ্ছু থাকবে না, সবটাই পাকিস্তান হয়ে যাবে। তখন ভালো লাগবে? দেখুন, দ্য আইসিটি ইজ বিং ইউজড টু প্রসিকিউট দোজ হু আর
perceived to be close to হাসিনা। আর এখন আইসিটি তাদেরকেই বিচার করছে যারা শেখ হাসিনার খুব কাছের লোক। বেছে বেছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। ইন অল দিস দ্য আর্মি হ্যাজ বিকাম দ্য ক্যাজুয়ালিটি অ্যান্ড দ্য অ্যারেস্ট ওয়ারেন্টস হ্যাভ নাও কজড এ ফিউরোর উইদিন দ্য ইনস্টিটিউশন। তাই সেনাবাহিনীতে এখন কম্পন হচ্ছে, তারা এখন বিরোধিতা করছে এই সরকারের, কারণ এই সরকারের আমলে সেনাবাহিনীর অধিকর্তারাই নিহত হচ্ছে, তাদের বিরুদ্ধেই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোচ্ছে। কোথায় যাবে সেনাবাহিনী? দেশেই তাদের মর্যাদা নেই, যে দেশের জন্য তারা যুদ্ধ করার জন্য তৈরি হয়েছেন। কত প্রশিক্ষণ, কত হার্ডওয়ার্ক, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তাদেরকে পায়ের তলায় বসিয়ে দিয়েছেন, যুদ্ধ অপরাধী বানিয়ে দিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনকারী বানিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? আর অন্যদিকে দেখুন, আমাদের চিফ অফ আর্মি স্টাফ এই যে উপেন্দ্র দ্বিবেদী, ভারতের নায়ক, তিনি হোল্ডস টক্স উইথ বাংলাদেশ আর্মি এলজি অন স্ট্রেথেনিং ডিফেন্স টাইজ। বুঝতে পারছেন? ইনি কিন্তু ওয়াকারুজ্জামান নয়, ভালো করে দেখুন, ইনি হচ্ছেন একজন লেফটেন্যান্ট জেনারেল। কি নাম তার? চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হেল্ড টক্স উইথ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান of Bangladesh Army on UNTCC sidelines. The two agreed to strengthen defense cooperation. বুঝতে পারছেন? এই মাইনুর রহমান, সেই মাহিনুর রহমান যিনি ওয়াকারুজ্জামানের বদলে ভারত সফর করেছিলেন। এবার তার সঙ্গে কে বৈঠক করলেন? আমাদের চিফ অফ আর্মির স্টাফ উপেন্দ্র দ্বিবেদী। আমি আপনাদের বারবার বলছি যে ভারত কারো সেনাবাহিনীতে হামলা করে না, বাংলাদেশ সেনার সঙ্গেও ভারত যুদ্ধে যাবে না। আর যদি ভারত আক্রমণ করে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলোতে, বাংলাদেশে যেগুলো রয়েছে, তাহলে বাংলাদেশ সেনাও কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধে আসবে না। তাই আপনারা যারা কমেন্ট করছিলেন আসুন যুদ্ধ করুন, বাংলাদেশ যুদ্ধ চায়, আমরা যুদ্ধে জিতে যাব, আপনারা ভালো করে শুনে নিন কান খুলে। যুদ্ধ আপনি করতে আসবেন না, কারা করবে? সেনাবাহিনী করবে, কিন্তু ভারতের সঙ্গে সেনাবাহিনী যুদ্ধে আসবে না। কেন আসবে না? তার কারণ আপনাদের বলছি, শুনুন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন সাঁড়াশি চাপে রয়েছে। কিসের সাঁড়াশি চাপ? দেখতেই তো পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে চাপে রেখেছেন ওয়াকারুজ্জামানকে। আর অন্যদিকে সামরিক গোয়েন্দা যারা ভারত থেকে গিয়েছিলেন, তারাও কিন্তু একটা ডেডলাইন দিয়ে এসেছেন। আর সেই ডেডলাইনটা হচ্ছে মাত্র 10 দিন। 17 তারিখ তারা বাংলাদেশ ছেড়েছেন, 17 তারিখ থেকে 10 দিন আপনারা কাউন্ট করে নিন। আর সেই 10 দিন পর কি হবে? ভারত আর কোনো কথা বলবে না, ভারত সোজা অপারেশন সিঁদুর করবে এবার বাংলাদেশের ভূখণ্ডে। তাই ওয়াকারুজ্জামান সাঁড়াশি চাপে রয়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। শোনা যাচ্ছে তিনি পরামর্শ করতে নাকি কুমিল্লায় গেছেন, সেখানে 33 পদাতিক ডিভিশনের জিওসি নাজিমুদ্দৌলা, তার সঙ্গে তিনি রয়েছেন এই মুহূর্তে। ঢাকায় নেই তিনি, ওয়াকারুজ্জামান এই মুহূর্তে ঢাকায় নেই, তিনি রয়েছেন কুমিল্লায়। যে নাজিমুদ্দৌলাকে কিছুদিন আগেই পদোন্নতি করিয়েছিলেন এই ওয়াকারুজ্জামান, আজ তিনি সিনিয়র মানুষ, তারই শরণাপন্ন হয়েছেন ওয়াকারুজ্জামান। কি করবেন তিনি? কি করবেন? কোন দিকে যাবেন? সবই তো তিনি জানেন যে বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কিভাবে পাকিস্তান থেকে সেনা নিয়ে এসে এখানে ভরাচ্ছে। কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, লালমনিরহাট হোক, সব জায়গায়। আর সেনা বেস ক্যাম্পের নামে তৈরি করছে জঙ্গিদের আতুরঘর। সবই তো জানেন তিনি, তাহলে যাবেন কি করে? কোথায় যাবেন? কি করবেন? তার মাথা ঘুরছে। আর এখানেই শেখ হাসিনা আবার একটা অডিও বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে।
তিনি স্পষ্ট জানিয়েছেন আপনার কর্তব্য আপনি করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতির অপেক্ষায় থাকবেন না। তাহলে কি এবার ওয়াকারুজ্জামান খেলা দেখাবেন? সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনারা যারা বলছিলেন ফেক নিউজ, দেখুন এই ছবিটা কি ফেক? আপনারা যারা বলছিলেন আসুন আমরা যুদ্ধে প্রস্তুত, তাদেরকে বলছি দেখুন এই ছবিটা কি ফেক? উত্তর দিন কমেন্ট বক্সে, উত্তর দিন, শেয়ার করুন এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই, তথ্য নির্ভর এই রিপোর্টিং আপনাদের ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটি, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রণক্ষেত্র।